নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। মতামত অনুষ্ঠান শুরু করার আগে যেমনটা রোজ বলি সেরকম বলবো যে বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল বাটন প্রেস করুন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান আসবে। আর আমাদের অনুষ্ঠানে আর কী কী চান লিখে জানান, আমরা সেগুলো আনানোর চেষ্টা করব। আজকের আমাদের মতামতের শীর্ষক নজর কাড়া 10টা আসন, অ্যাডভান্টেজ কার, এগিয়ে কে, পিছিয়ে কে। আমাদের নয়, ভারতের জাতীয় বা আঞ্চলিক সংবাদপত্রে প্রত্যেক প্রবাসী বাঙালিদের প্রায় প্রত্যেকের নজর তো থাকবেই ভবানীপুর আর নন্দীগ্রামের দিকে। আসুন তালিকাতে এই দুটো নাম রাখার পরে বাকি নামগুলোকে চিহ্নিত করি, আগে বোঝা যাক, তারপরে সেই 10টা আসন ধরে ধরে একটা আলোচনা করা যাবে। ওই দুটোর পরেই থাকবে নিশ্চিতভাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কেন্দ্র দমদম, তারপরে থাকবে শিলিগুড়ি, সেখানে বিজেপির হাই প্রোফাইল প্রার্থী শঙ্কর ঘোষ। নাম থাকবে অবশ্যই বহরমপুরের অধীর চৌধুরীর জন্য, থাকবে গাইঘাটা বিধানসভা, থাকবে ব্যারাকপুর চুলের প্রশ্ন, থাকবে উত্তরপাড়া, হ্যাঁ নজর কাড়া আসন, থাকবে ক্যানিং পূর্ব, থাকবে হাসন। হ্যাঁ, আজ এই 10টা নজর কাড়া আসনের হাল হকিকত নিয়ে আলোচনা। 1 ভবানীপুর, 2 নন্দীগ্রাম, 3 দমদম, 4 শিলিগুড়ি, 5 বহরমপুর, 6 গাইঘাটা, 7 ব্যারাকপুর, 8 উত্তরপাড়া, 9 ক্যানিং পূর্ব আর 10 হাসন। হ্যাঁ, যেদিন ফলাফল বের হবে সেদিন এই 10টা আসনে সববার নজর থাকবে বিভিন্ন কারণে। আসুন সেই আসনগুলোর ইতিহাস, ভূগোল আর রাজনীতি নিয়ে একটু চর্চা করি। প্রথমে বীরভূমের আসন। কেন নজর কাড়া? কারণ এখানে প্রার্থী কাজল শেখ। প্রায় প্রতিদিন কাগজে কাজল শেখ বনাম অনুব্রত মণ্ডলের লড়াই আর ভাব ভালোবাসার চর্চা চলে। কাজল শেখ তৃণমূলের অন্যতম সংখ্যালঘু মুখ, যিনি একেবারে তৃণমূলের রাজনীতি করেন, আলাদা করে সংখ্যালঘু চেহারা হয়ে ওঠার তাগিদ এখনো তার মধ্যে নেই। তো সেই তিনি এবারে প্রার্থী হাসনে। মাথায় রাখুন, এখানেই কেষ্ট মোড়ল নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। না, উনি এমএলএ হবেন না, উনি এমপি হবেন না, উনি জেলার সবকটা আসনে তৃণমূলকে জেতাবেন, উনি কিং মেকার। 10 গোল কাজল শেখকে। কিন্তু সে তো দলের ভেতরের ব্যাপার, বাইরে কি হাল? এই হাসন বিধানসভাতে মুসলমান মানুষজনের সংখ্যা 54.5%, বাকিটা হিন্দু, আর তার মধ্যেও তথাকথিত নিম্নবর্ণের হিন্দু মাল পদবীধারীর সংখ্যা 11.7%। এই আসনে একসময় আরসিপিআই এর একটা বড় সংগঠন ছিল। এখানেই 2011-তে তাদের প্রার্থী বামফ্রন্টের হয়ে দাঁড়িয়েছিল। সেবারে কংগ্রেস তৃণমূল জোটের কংগ্রেস প্রার্থী 46% ভোট পেয়ে জিতেছিলেন। 2014 লোকসভাতে এই আসনে তৃণমূল 32% ভোট পেয়ে এগিয়েছিল। 2016-তে বিধানসভাতে আবার বাম কংগ্রেস জোট হলো। সেবারে এই আসনে জোটের কংগ্রেস প্রার্থী জিতেছিলেন প্রায় 50% ভোট পেয়ে। 19-এ হঠাৎ বিজেপি 31% ভোট পেয়ে গেল এবং দেখা গেল এক ধরনের হিন্দু কনসলিডেশন শুরু হয়েছে। কিন্তু তৃণমূল জিতেছিল 46% ভোট পেয়ে। 2021-এ তৃণমূল জিতেছিল 51.42% ভোট পেয়ে। বুঝতেই পারছেন সেবারে একটা অসম্ভব বেশি রকমের পোলারাইজেশন হয়েছিল। 2014 লোকসভায় এই বিধানসভায় তৃণমূলের ভোট ছিল 44.79%, বিজেপির 26%, কংগ্রেসের 24%। একেবারে ক্লাসিক্যাল ট্রায়াঙ্গুলার ফাইট, যেখানে এত দরকার নেই, 35-38% ভোটেই এই আসন যে পাবে সে জিতে যেতে পারে। এবারে এই আসনে কংগ্রেসের প্রার্থী থাকবে আইএসএফ প্রার্থী আছেন কাজল শেখ তৃণমূলের, আর বিজেপির নিখিল ব্যানার্জি। ডেমোগ্রাফিক প্যাটার্ন, এলাকার সংগঠন, লড়াইয়ে তৃণমূল বনাম 3 বিরোধীর ভোট ভাগাভাগিকে মাথায় রেখে এই আসনে অ্যাডভান্টেজ তৃণমূল, অ্যাডভান্টেজ কাজল শেখ। এবারে তালিকার 9 নম্বরে ক্যানিং পূর্ব। এবারে এখানে সদ্য তৃণমূল থেকে বেরিয়ে আসা আরাবুল ইসলাম বাম আইএসএফ জোটের প্রার্থী। জানি না বামফ্রন্টের তরফে বাম আর বাম সমর্থিত প্রার্থীদের জয়ী করার কোনো যৌথ বিবৃতি বের হবে কিনা, কিন্তু বের হলে বেশ লাগবে। চেয়ারম্যান বিমান বসু আরাবুল ইসলামকে জয়ী করার আবেদন জানাবেন, শুনেই শিউরে উঠছি। আর তাই এই কেন্দ্র নজর কাড়া। এই কেন্দ্রে সিপিএম এর হয়ে
আব্দুর রেজ্জাক মোল্লা সেই 2011-তেও জিতেছিলেন, কিন্তু তারপরে তিনি চলে আসেন তৃণমূলে। এই আসনে 2016, 2021 55 থেকে 60% ভোট পেয়ে জিতেছেন তৃণমূলে শওকত মোল্লা, যিনি এবারে তাকে পাঠানো হয়েছে ভাঙড়ে আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে, মানে তাকে বাঘ মারতে পাঠানো হয়েছে। আর তার জায়গাতে এবারে ক্যানিং পূর্বে তৃণমূলের প্রার্থী বাহারুল ইসলাম, হ্যাঁ আরাবুলের বিরুদ্ধে বাহারুল, দুজনেই বহু আগে থেকেই একে অপরের মোলায়েম শত্রু বরাবরের। এবারের লড়াইটা ভোটের, এই যা তফাৎ। তবে অঙ্কের হিসেবে এই আসনে তৃণমূলের জয় তো নিশ্চিত ছিল, কিন্তু শওকত মোল্লাকে সরানোর পরে তার অনুগামীরা উত্তেজিত হয়ে রাস্তাতেও নেমেছিল। কিন্তু ওপরের নেতাদের ভাবসাব দেখে শওকত মোল্লা সেসব বিক্ষোভ থামিয়েছেন বটে, কিন্তু তলার স্তরে সেই ক্ষোভ কিন্তু আছে। কিন্তু তারপরেও কি গতবারের প্রায় 60% ভোট পেয়ে জেতার তৃণমূলকে হারানো সম্ভব? ওখানে কি শওকত মোল্লা নিজের জোরে জিতেছিলেন? না, গ্রাউন্ড রিপোর্ট সে কথা বলছে না। আর মাত্র কিছুদিন আগে তৃণমূলের বাহুবলী আরাবুল ইসলামকে এলাকার সিপিএম সমর্থক নেতারা আদৌ ভোট দেবে বলে মনেও হয় না। কাজেই এই আসনেও অ্যাডভান্টেজ তৃণমূল, অ্যাডভান্টেজ বাহারুল ইসলাম। এবারে তালিকার 8 নম্বর আসন উত্তরপাড়া। 2011 থেকে এই উত্তরপাড়া আসনের তৃণমূলের অতিথি শিল্পী দিয়েই চলছে। তার আগে এই উত্তরপাড়া ছিল একেবারে গড় বামেদের। তো যাই হোক, 11 থেকে অতিথি শিল্পী, 11-তে অনুপ ঘোষাল। কেন তিনি রাজনীতিতে তা সম্ভবত তিনি নিজেও জানতেন না। এরপরে তাকে বাদ দিয়ে এলেন প্রবীর ঘোষাল। হ্যাঁ, ইনি বর্তমানে সাংবাদিক থাকাকালীন তৃণমূলের হয়ে প্রচার করেছেন, কাজ করেছেন। তিনিও প্রায় 45% ভোট পেয়ে জিতেছিলেন, কিন্তু তারপরের বছরেই তার মাথায় চাপলো উচ্চাকাঙ্ক্ষার ভূত। সঙ্গে ছিল ভুল অ্যাসেসমেন্ট। একজন সাংবাদিক হিসেবে এত ভুল অ্যাসেসমেন্ট। রাজ্যে বিজেপি তো আসছে, উনি চার্টার ফ্লাইটে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়ে বিজেপির প্রার্থী হলেন, মাত্র 29% মতন ভোট পেলেন। কারণ রঙ্গমঞ্চে আর এক ভাঁড় এসে হাজির, কাঞ্চন মল্লিক। তিনি বাম থেকে ডানে এসে প্রায় 47% ভোট পেয়ে এমএলএ হলেন। তারপর থেকে তার ভাড়ামো দেখলেন উত্তরপাড়াবাসী। এবারে এতদিন পরে উত্তরপাড়া এক প্রবল রাজনৈতিক সচেতন এলাকাতে রাজনীতির লড়াই হচ্ছে। একদিকে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জির পুত্র, অন্যদিকে আগুন পাখি ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি। হ্যাঁ, এখানে বিজেপির প্রার্থী এখনো নেই, কিন্তু যা খবর একটা বড় মাপের কেউ একজন বিজেপির তরফে দাঁড়াবে। এখানে তৃণমূল কম বেশি 44-46% ভোট পায়। আর এই আসনেই বামেরা গতবার ভালো ফল করেছিল। 21-এও প্রার্থী ছিলেন রজত বন্দ্যোপাধ্যায়, রজত ব্যানার্জি, পেয়েছিলেন 21% ভোট। এবারে প্রার্থী মীনাক্ষী মুখার্জি, কাজেই বামেদের ভোট নিশ্চিতভাবে বাড়বে। ওদিকে বিজেপির ভোট ছিল কম বেশি 28 থেকে 30%, সেটা নিশ্চিতখানি কমবে। মানে ক্লাসিক ট্রায়াঙ্গুলার ফাইটের সুবিধাটা নেবে তৃণমূল, যারা ওই আসনে আপাতত শক্তিশালী, তাদের সংগঠন আছে। কাজেই এই আসনে অ্যাডভান্টেজ তৃণমূল, অ্যাডভান্টেজ শীর্ষান্ন ব্যানার্জি। ওনার নাম এত ভয়ঙ্কর খটোমটো হবার পরেও। এবারে তালিকার 7 নম্বর ব্যারাকপুর। ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে ধীরে ধীরে দাদা বৌদির বিরিয়ানিতে ঠেকেছে সেই শিল্পাঞ্চল। এককালে এখান থেকে জিততেন মোহাম্মদ আমিন, সিআইটিউর বিরাট নেতা। এখান থেকে এখন যেতেন রাজ চক্রবর্তী। মানে ব্যারাকপুরের ডেমোগ্রাফি বদলে গেছে, ক্লাস ক্যারেক্টার বদলে গেছে। 2011 থেকে এই বিধানসভাতে তৃণমূলই জিতছে, কিন্তু বিজেপি এক বড় শক্তি। মুসলমান জনসংখ্যা 17.8%, যা তৃণমূলের পক্ষে যাবে। ব্যারাকপুর একসময় ছিল সিপিএম এর দুর্গ। 91 থেকে 2006 এখানে জিতেছে সিপিএম। ব্যারাকপুরের একচ্ছত্র বাদশাহ ছিলেন তড়িৎ বরণ তোপদার। 2009 লোকসভা ভোটের সময় তিনি এই আসনে মাত্র 1000 খানেক বেশি ভোটে জিতেছিলেন। 2011-তে তৃণমূল এই আসন দখল করে, বিরাট ভোটে জিতেছিলেন শিলভদ্র দত্ত। 16-তেও জেতেন, কিন্তু মার্জিন অনেক কমেছিল। 21-এ রাজ চক্রবর্তী দাঁড়ালেন, কিন্তু জিতলেও মার্জিন ছিল 9000-এর মতো। সেটা খুব কম নয়, কিন্তু সেই মার্জিন ছিল। লোকসভা ভোটের সময় কমে কিন্তু দাঁড়িয়েছে সেটা 3000-এ। এবারে এই আসনে রাজ চক্রবর্তী তৃণমূলের প্রার্থী। বিজেপির প্রার্থী কৌস্তব বাগচি, যিনি মাথার চুল কেটে ফেলেছেন, ন্যাড়া হয়ে গেছেন, কি না তৃণমূল সরে গেলে তবে উনি চুল গজাবে, ইত্যাদি ইত্যাদি। তার সিপিএম এর সুমন বন্দ্যোপাধ্যায়। এই আসনে বিজেপির প্রার্থী পদ নিয়ে ব্যাপক ঝামেলা হয়েছে, আর সিপিএম বেশ কিছুটা মমতা বিরোধী ভোটে ভাগ বসাবে। হ্যাঁ, কেবল এই জন্যেই এবারেও এই আসন অ্যাডভান্টেজ তৃণমূল। রাজ চক্রবর্তী আসন, মানে অ্যাডভান্টেজ রাজ চক্রবর্তী। এবারে 6 নম্বর আসনে আসুন। সেখানে আছে গাইঘাটা। কেন নজর কাড়া আসন? কেন? কারণ এখানকার নির্ণায়ক ভোটার মতুয়ারা।
96-এর পর থেকে এখানে বামেরা নেই। প্রথমে জ্যোতিপ্রিয় মল্লিক 2001 থেকে 2006, তারপরে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর 2011 থেকে আসরে নামলেন। সেই প্রথম মানে ঠাকুরবাড়ির কেউ একজন জিতলেন। 2016-তে ঠাকুরবাড়ির সরাসরি প্রার্থী ছিলেন সিপিআই প্রার্থী কপিল কৃষ্ণ ঠাকুর। বিজেপির শঙ্কর ঠাকুর কিন্তু জিতলেন তৃণমূলের পুলিন বিহারী রায়। 21-এ তৃণমূলের নরোত্তম বিশ্বাস হারলেন। এবারে ঠাকুরবাড়ির অন্যতম মুখ সুব্রত ঠাকুর বিজেপির প্রার্থী, সেবার জিতেছেন 9,000 ভোটে। 9,000 ভোটে গতবারে 21-এ জিতেছেন। এবারে তিনিই প্রার্থী, তৃণমূলের নরোত্তম বিশ্বাস প্রার্থী, সিপিআই এর সজল বিশ্বাস প্রার্থী। কিন্তু এবারে লড়াইটা একটু আলাদা। এবারে ওখানে প্রথম এবং আর একটাই মাত্র ইস্যু সেখানে, সেটা হচ্ছে এসআইআর আর মতুয়াদের নাগরিকত্ব। দুটোই একসঙ্গে মিলে গেছে। মতুয়াদের মধ্যে নাগরিকত্ব নিয়ে ব্যাপক ক্ষোভ আছে। এসআইআরে অনেক মতুয়া ভোটারের নাম কাটা পড়েছে, সংখ্যাটা নেহাত কম নয়। তাদের চটজলতি নাগরিকত্ব দিয়ে ভোটার বানানো যে যাবে না সে কথা শান্তনু ঠাকুর নিজেই বলে ফেলেছেন। প্রধানমন্ত্রী তার ভাষণে মতুয়া প্রসঙ্গ আনেননি, তিনিও জানেন কি অবস্থাটা। তাতে মতুয়ারা ক্ষুব্ধ। সব মিলিয়ে গাইঘাটাতে খেলা খুব জটিল। ক্ষুব্ধ মতুয়ারা কি শেষ পর্যন্ত ঠাকুরবাড়ির প্রতিনিধিকে ভোট দেবে না, নাকি ক্ষোভ থাকলেও ভোটটা দেবে? এই প্রশ্নের জবাব এখন হাওয়াতে নেই, কেবল ক্ষোভটা পরিষ্কার। এবারে আমবারুনির মেলা চলার সময়েও এই ক্ষোভের ছবি কিন্তু খুব পরিষ্কার ধরা পড়েছে। হ্যাঁ, সেই ক্ষোভ ইভিএমের বাক্সে কতটা প্রতিফলিত হবে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। সেই জন্য এই আসনে কেউই অ্যাডভান্টেজে নেই। প্রত্যেককেই বসে থাকতে হবে 4 মের জন্যে, বা নির্বাচন কাছে আসলে যদি মাটির রিপোর্ট আলাদা হয় তাহলে নিশ্চয়ই আপনাদের জানাবো। 5 নম্বরে আছে বহরমপুর। বহরমপুর কেন? কারণ বহরমপুরে এবারে অধীর রঞ্জন চৌধুরী দাঁড়াবেন। এই বহরমপুরে এই সময়ে মুসলমান ভোটারের সংখ্যা 25%। এমনিতে তো এই ভোট তৃণমূলের সঙ্গেই থাকার কথা, কিন্তু হুমায়ুন কবিরের দল প্রার্থী দিয়েছে। বামফ্রন্ট এই আসন ছেড়ে দিয়েছে সিপিআইএম এর লিবারেশনের হাতে। তাদের প্রার্থী সংখ্যালঘু মুসলমান আবুল কাসেম শেখ। 2016 পর্যন্ত এই আসনে অধীর চৌধুরী ছিলেন শেষ কথা। উনি দাঁড়াচ্ছেন কি দাঁড়াচ্ছেন না সেটা কোনো ব্যাপার না, উনি যাকে দাঁড় করিয়েছেন তিনিই জিতেছেন। এমনকি কংগ্রেসের অফিসিয়াল প্রার্থীর বিরুদ্ধে মনোজ চক্রবর্তীকে দাঁড় করিয়ে জিতিয়ে এনেছিলেন তিনি। 2016 পর্যন্ত উনিই ছিলেন বকলমে অধীরের প্রার্থী। 2021-এ বিজেপি উঠে এলো প্রথম জায়গাতে 45% ভোট পেয়ে। তৃণমূল 2 নম্বরে, 3 নম্বরে চলে গেলেন কংগ্রেসের মনোজ চক্রবর্তী। হ্যাঁ, সেটাই ছিল অধীর সাম্রাজ্যের পতনের শুরুয়াত। 2024-এ 39% ভোট পেয়ে এই বিধানসভাতে প্রথম থাকলেও অধীর চৌধুরী লোকসভাতে হেরেছিলেন। এবারে বহরমপুর আসন দেখে এলাম। মমতা বনাম কংগ্রেস, মমতা বনাম বিজেপি, মমতা বনাম বাম। মানে হচ্ছে কি মমতা বিরোধী ভোটের একটা 3টে ভাগ হচ্ছে না। ওখানে ওই হুমায়ুন কবির কিছুই করে উঠতে পারবেন না। 1005 ভোট পেলে সেটা অধীরের ভোট, সেখান থেকেই যাবে। বামেদেরও তাই। কিন্তু এক বর্ণ হিন্দু ভোটের, উচ্চ বর্ণের হিন্দু ভোটের একটা অদ্ভুত মেরুকরণ এই আসনে বিজেপিকে এগিয়ে রেখেছে। হ্যাঁ, তৃণমূল তার কোর ভোট পাবে, কিন্তু তার জিতে আসার জন্য যথেষ্ট নয়। ভোট কাটাকাটিতে অধীর চৌধুরী এবারেও বিপর্যস্ত। সেই তুলনায় বিজেপি এবারে এই আসনে এগিয়ে। এই আসনে অ্যাডভান্টেজ বিজেপি, এই আসনে অ্যাডভান্টেজ বিজেপির প্রার্থী। এবারে শিলিগুড়িতে বিজেপির স্টার প্রার্থী শঙ্কর ঘোষ। রাজনীতিটা শিখেছেন সিপিএমে, অশোক ভট্টাচার্যের কাছে। সারা বছর নিজের এলাকা দেখরেখ করেন। সংগঠন, খুঁটি সাজানো, স্টান্টবাজি সবকটাই দারুণ রপ্ত করেছেন। উনি যে দলেই থাকবেন সে দলেই অ্যাসেট। আর শিলিগুড়ির ডেমোগ্রাফিও তাঁর পক্ষে। এখানে সংখ্যালঘু ভোট মাত্র 6%, কাজেই পদ্মফুলের ভালো জমি। এক বিশাল সংখ্যক মারোয়ারি ব্যবসায়ী কমিউনিটির লোকজন আছেন যারা আগে অশোক ভট্টাচার্যের সঙ্গে থাকতেন, তারা এখন থাকেন শঙ্কর ঘোষের সঙ্গে। অশোক ভট্টাচার্য 2016-তে কামব্যাক করেছিলেন বটে, কিন্তু তারপরের বার ওই আগে রাম পরে বাম মঞ্চে নিজেই ধরাশায়ী হয়েছিলেন। আর শঙ্কর ঘোষ 50% ভোট পেয়ে জিতেছিলেন, 50%। সামনে এবারে কিন্তু গৌতম দেব, উনিও হেভিওয়েট, কিন্তু শঙ্কর ঘোষ ইতিমধ্যেই অনেক এগিয়ে। এই আসনে অ্যাডভান্টেজ বিজেপি, অ্যাডভান্টেজ শঙ্কর ঘোষ। মাঝে মধ্যেই আমি বলি, রাজনৈতিক সাংবাদিকতা করার জন্য সিপিএম আর এসএফআই করা খুব দরকার। আর রাজনীতি করার জন্য সিপিএমে বেশ কিছু বছর কাটালে ভালো ফল হয়, দেখাই যাচ্ছে। অনেকগুলো উদাহরণ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। এরপরের আসন নজর কাড়া দমদম।
এই আসনের নজর করা প্রার্থী ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী, আর এই সময় জুড়ে শিক্ষা দুর্নীতি এক বিরাট বড় ইস্যু। এই অঞ্চলে সংখ্যালঘু ভোট প্রায় নেগলিজিয়েবল, নেই বললে চলে, মানে দৌড়ের আগে এগিয়ে থাকার অবস্থা এখানে নেই। অঞ্চলে বিশাল সংখ্যক উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত চাকরিজীবীদের বসবাস, যাদের মধ্যে এক বড় অংশ হলেন ছুপা বিজেপি। মানে এনারা এমনিতে বাম বাম একটা আদব কায়দা নিয়ে যা করেন তা একেবারে বিজেপির পক্ষে, কিন্তু সে 2009-এর লোকসভা আসনের সময় থেকে এই আসনে তৃণমূল এগিয়ে। 2009-এ খুব কম মার্জিনে, কিন্তু 2011-তে 57% ভোট পেয়ে জিতেছিলেন ব্রাত্য বসু। লোকসভাতে কমেছে 43%, 16 বিধানসভাতে 46%, আবার লোকসভাতে 2019-এ 43%, মানে কমে গেছে। 2021-এ আবার বেড়ে 47%, আবার 2024-এ 42%-তে নেমে গিয়েছিল তৃণমূলের ভোট। মানে ভোটের প্যাটার্ন খুব পরিষ্কার, লোকসভাতে কমছে, বিধানসভাতে বেশি ভোট পাচ্ছে তৃণমূল। গতবারে সিপিএম প্রার্থী পলাশ দাস পেয়েছিলেন 16.5% ভোট। এটা একটা বড় ব্যাপার ছিল, 16.5% ভোট তিনি পেয়েছিলেন। বিজেপি 33% ভোট পেয়েছিল, আর তৃণমূল 47.4% ভোট পেয়েছিল। এমনিতে 26,000 ভোটের ব্যবধান অনেকটাই স্বস্তিতে রাখতে পারে ব্রাত্য বসুকে। এবারে বিজেপি প্রার্থী ওখান থেকে যে কেন প্রার্থী হলেন তাও জানা নেই, প্রার্থীকে কেউ চেনেন না। এরকম এক হেভি ওয়েট আসনে এরকম প্রার্থী দেখে অনেকে সেটিং তত্ত্বও মাথায় আসতে পারে, মাথাতে তো কত কিছুই আসে। আর সিপিএমের প্রার্থী এসএফআই সম্পাদক ময়ূখ বিশ্বাস, হ্যাঁ তিনি লড়বেন, কাজেই ধরে নেওয়া যায় যে উনি আরও 5-6% বেশি ভোট পাবেন, যার সবটাই মমতা বিরোধী ভোট। আর সেই ক্ষেত্রে ব্রাত্য বসু অনেকটাই স্বস্তিতে থাকবেন। হ্যাঁ, চরম অ্যান্টি ইনকামবেন্সির পরেও এই আসনে তৃণমূল অ্যাডভান্টেজ ব্রাত্য বসু। এবারে নন্দীগ্রাম, আজও সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন অপবিত্র নন্দীগ্রামকে পবিত্র করে দিন। হ্যাঁ, পবিত্র কর সেখানকার তৃণমূল প্রার্থী। গতবারে জায়ান্ট কিলার, এবারে দাঁড়িয়েছেন তারই বাহাত পবিত্র করের বিরুদ্ধে। আসলে যে কোনো খেলাতেই আন্ডারডগেদের একটা সুবিধে হলো তাদের টেনশন কম থাকে। ইদানিং যে কোনো ভিডিওতে শুভেন্দু অধিকারীকে দেখুন, বুঝতে পারবেন কি চলছে ওনার মগজে। কারফিউ বললেও কম বলা হয়, কতটা চাপ নিয়েছেন তিনি, আবার সেই চাপ জেচে নেওয়া, কাজেই তা আরও ভয়ঙ্কর। অন্যদিকে অভিষেক থেকে শুরু করে তৃণমূলের সমস্ত সাপোর্ট নিয়ে পবিত্রকর ফুরফুরে হয়ে প্রচারে যাচ্ছেন। এমন এমন জায়গাতে মিছিল হচ্ছে যেখানে তৃণমূল আগে ঢুকতেই পারতো না। সব কিছুর খেলা হচ্ছে, সেবাশ্রয়ের খেলা হচ্ছে, প্রশাসনের খেলা হচ্ছে। হ্যাঁ, মাত্র 1956 ভোটে এগিয়ে থাকা শুভেন্দু এবার চাপে। কিন্তু এটাও তো ব্যাপার যে সেখানে সেদিন উল্টো দিকে প্রার্থী ছিলেন মুখ্যমন্ত্রী, তার চেয়েও বড় নেত্রী, মানে মুখ্যমন্ত্রীর চেয়েও বড় ব্যাপার হলো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে হারানো কি কম কথা। আবার এটাও ভাসছে যে সেদিন ভেতর থেকেই ধসিয়ে দেওয়া হয়েছিল দেওয়াল। সব মিলিয়ে নন্দীগ্রাম নিয়ে একেবারে শেষ কথা বলা এখনই সম্ভব নয়। হাতিয়ার পিঁপড়ের লড়াইয়ে কে হারবে কে জিতবে বলা কঠিন। পিঁপড়ে কতটা ভেতরে ঢুকলো তা বুঝতে আরও সময় লাগবে। কেবল এটা ঘটনা যে ওই আসনে আবার ফিরেছে সিপিআই, যে দলের সমর্থকরা গতবার বসে পড়েছিলেন তারা এবার মাঠে নেমেছেন। এই আসনও রাখা থাকলো শেষ রাউন্ডের জন্য, বুঝতে পারলে আবার বলবো। এবারে আসুন 1 নম্বর আসন ভবানীপুর। বেশি কিছু বলার নেই, শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন 28,000 ভোটে, বাই ইলেকশনে মমতা জিতেছিলেন 58,000 ভোটে। 21% মুসলমান ভোট আছে, অর্থাৎ 21% আগে থেকে দৌড়টা শুরু করছেন, প্রত্যেকটাই যাবে তৃণমূলের দিকে। এই আসনে শুভেন্দু সাড়া ফেলার জন্য এসেছেন, তাকে নিয়ে বিস্তর হইচই হবে, কিন্তু জিতবেন মমতা। এই আসনে অ্যাডভান্টেজ তৃণমূল, অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়। 10টা আসনের হদিশ রইল, তার মধ্যে 2টো তো আমিও এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি। আপনাদের কাছে যদি অন্যরকম কোনো খবর থাকে নিশ্চয়ই লিখে জানান আমাকে। ভাবুন, নির্বাচন নিয়ে ভাবুন, রাজনীতি নিয়ে ভাবুন, ভাবাটা খুব দরকার। ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।